Present, sir. Roll number 16, Prithviraj Pamane. Present, sir. Roll number 15, আর কোনো খবর নেই, খালি কামাই করে। Roll number 14, Subhashish Sen. Sorry, sir. কেউ নেই। Roll number 13, অরিজিৎ দাস। Present, sir. আচ্ছা, আজকে হলে ভালো। প্রতিদিনের আমি করি। ঠিক আছে, বসো দাদাগি। বসো। রোল নাম্বার 12 সামনে থেকে শুভদীপ মাইতি। কাকু একটু সামনে থেকে সরে যান। না, ও স্পটটা সরাবে। ঠিক আছে, একটু ওর মাথা নিচু করুন। ঠিক আছে, 10 দেবর্ষী দত্ত। Present, sir. রোল নাম্বার 9 নীলাদ্রি ঘোষ। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 8 স্যার আর থেকে লাভ নেই, আর কেউ আসেনি। আসেনি। না স্যার। স্যার এতজন আসেনি, কেন আসেনি কেন? ওরা প্রথম দিকে ছেলেদের সামনেই তো পরীক্ষা, তাই আর কেউ আসবে না। বাবা, এরকম ব্যাপার। তাহলে তোমরা যে এসেছো? স্যার আমরা তো ওদের মতো তো ভালো ছেলে নই স্যার, তাই স্যার বাড়িতে থাকতে চাইলেও মা জোর করে পাঠিয়েছে। তা বেশ। যাই হোক, তাহলে আগের দিনকে আমাদের কোথায় যেন শেষ হয়েছিল না কি স্যার বলবো? হ্যাঁ স্যার, তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটা রচনা লিখতে দিয়েছিলেন স্যার। হ্যাঁ, তা বলো। স্যার বলবো? হ্যাঁ, কি বলো। বসো। স্যার আজকে স্যার আমরা সবাই লিখে এনেছি, আপনি ও, দেখবেন? হ্যাঁ, দেখা তো বুঝিনি, কারণ আগের দিন তো আমরা ঘন্টা পড়ে গেল, কিছু করতে পারলাম না। তবে একটু অন্যরকম আইডিয়া করলে কেমন হয়? আজকে বরং আমরা এরকম ভাবে না দেখে যে যা লিখে এনেছো যেরকম তো পড়ো, আমিও শুনি, বাকিরাও শুনুক। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে কে পড়বে প্রথম? দেবশ্রী? আচ্ছা, দেবশ্রী না, দেখি নীলাদ্রি পড়ো। স্যার লেখাটা ঠিক হয়ে ওঠেনি স্যার। আগের দিন স্যার আসা হয়নি। ও, তোমার তো আবার এরকম কারবার, তুমি একদিন আসো, 3 দিন আসো। ঠিক আছে, বসো। দেখো পরের বারে মাধ্যমিক এভাবে পিছিয়ে পড়লে যদি ভালো হয় হোক। বসো। আচ্ছা, এবার কে পড়বে? হ্যাঁ, দেবশ্রী পড়ো। স্যার বলা শুরু করছি। আমার জীবনের লক্ষ্য হলো চিকিৎসক হওয়া। লক্ষ্য ছাড়া জীবন একেবারে অর্থহীন। তা যেন পাল ছেঁড়া হাল ভাঙা নৌকার মতো। কোনো লক্ষ্য বা অ্যাম্বিশন না থাকলে বড় হওয়া যায় না। আমাদের এই দরিদ্র দেশে যেখানে গ্রামে গ্রামে অশিক্ষা, কুসংস্কারের অন্ধকার এখনো জমাট বেঁধে রয়েছে, সেখানে আমার মনে হয় সুচিকিৎসকের বড় প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল, পরমাণু সাহস, বিস্তৃত বক্ষপথ। বাহ, খুব সুন্দরই লেখা হয়েছে। যাই হোক, এবার কে পড়বে? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, বসো। হ্যাঁ, অংশুমান পড়ো। দেখি কি লিখেছো। প্রত্যেক মানুষই ছোটবেলা থেকেই আদর্শ খুঁজে পায়। বাবা মা একটা আদর্শ। আমার বাবা পেশায় একজন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। শিবপুর বিই কলেজ থেকে পাশ করে বর্তমানে তিনি একজন প্রথিতযশা যন্ত্রবিদ। আমিও বাবার মতো একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আমার লক্ষ্য বিদেশে যাওয়া, সাফল্যের চূড়ায় উঠে, খ্যাতির শিখরে উঠে, সমৃদ্ধিতে ঝলমল করা। একটাই তো জীবন, তাই ছোটবেলা থেকেই আমাদের পরিশ্রম করতে হবে। নাম যশ অর্জনের জন্য সর্বাগ্রে সচেষ্ট হতে হবে। অর্থ ছাড়া জীবনে সফলভাবে বেঁচে থাকা বর্তমানে অসম্ভব। তাই সুশিক্ষিতভাবে অর্থোপার্জন করে আর প্রভূত যশের অধিকারী হয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকাই আমার জীবনের লক্ষ্য। বাহ, খুব সুন্দর লেখা হয়েছে, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে। বসো। একটা ব্যাপার মাথায় রাখা উচিত যে পড়াশোনাটা কিন্তু করে যেতে হবে। যদি পড়াশোনা না করে অন্যান্য দিকে মন যায়, তাহলে কিন্তু এসব লক্ষ্য যা লিখছো খাতায়, এসব কিন্তু খাতার পাতাতেই রয়ে যাবে। যাই হোক, এবার কে পড়বে? উত্তম পড়ো দেখি। স্যার আমি? হ্যাঁ, পড়ো। স্যার আমার না পুরো লেখাটা হয়নি, পুরোটা শেষ করতে পারি? হ্যাঁ, পুরো লেখা হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটুকু হয়েছে সেটুকুই পড়ো দেখি। হ্যাঁ স্যার পড়ছি। সবার জীবনেই লক্ষ্য থাকাটাই অবশ্য উচিত। লক্ষ্য না থাকলে জীবনে এগোনো যায় না। আমার জীবনেও লক্ষ্য আছে, তবে সেটা একটু অন্যরকম। আমি আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষক অমিয় স্যার হতে চাই। ওনার মতো মাকে নিয়ে গাড়ি করে হরিদ্বার যেতে চাই। তুই কি পড়লি? আরেকবার পড়ো তো, এই লাইনটা কি পড়লে আরেকবার পড়ো। স্যার কোন লাইনটা? আগে আগের লাইনটা যেটা পড়লে। ও, আমি আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষক অমিয় স্যার হতে চাই। ওনার মতো গাড়ি করে মাকে নিয়ে হরিদ্বার যেতে চাই। তুমি বড় হয়ে আমার মতো হতে চাও?
কথা বলছি, আমার যেটা মনে হয়েছে সেটাই তো লিখেছি। হ্যাঁ সে ঠিক আছে, কি আর করা যাবে। ঠিক আছে, তবুও একটু অন্যরকম লাগলো লেখাটা। কারণ এখন ছেলেমেয়েরা বড় হয়ে আর কজনই বা বাবা মায়ের কথা ভাবে, সেটাও তো একটা ব্যাপার। যাই হোক, তুমি তোমার মনের কথা লিখেছো, সে খুব ভালো লিখেছো, বসো। তবে দেখি একবার বানান টানানগুলো কেমন হয়েছে কি দেখি একবার। স্যার বলছি, বসো বসো। আচ্ছা উত্তম, হ্যাঁ স্যার। শুধু মায়ের কথাই মনে হলো, বাবা কি দোষ করলো? স্যার, বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে। তখনকার কথা মনে পড়ে না, আবছা আবছা মনে পড়ে। তবে স্যার মা আছেন। আচ্ছা ভালো, ঠিক আছে তাহলে বসো। আচ্ছা পরের দিন কিন্তু ব্যাকরণের বই আনবে, হ্যাঁ? হ্যাঁ। ব্যাকরণের ক্লাস হবে আজকে এই অবধি থাক, ঠিক আছে? ওকে ঠিক আছে, তোমরা শান্ত হয়ে বসো বল, হ্যাঁ ঠিক আছে, খাতো না। শান্ত হয়ে শান্ত হয়ে। আরে ও বাবার জন্ম শুনিনি এইটা কারোর জীবনের লক্ষ্য হতে পারে। তোর জীবনের লক্ষ্যটা কিন্তু বেশ উত্তম। ওই সবার জীবনে যে একই রকম লক্ষ্য থাকবে তার কি কোনো মানে আছে? আমারটা তো স্যারকে শোনানোই হলো না, শুনলে স্যার একদম চমকে যেতেন। আমি ক্রিকেটার হতে চাই। তো সব একঘেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং আমার তো মন নেই। মাঠই আমার জীবনের সব কিছু। সফলতা ব্যর্থতা হার জিত ওসব কোনো কিছুকে আমি পরোয়া করি না। স্পোর্টসম্যান স্পিরিটটাই হলো আমার কাছে আসল, বুঝলি? মাকে নিয়ে গাড়ি করে হরিদা যেতে এলেম লাগে রে উত্তম। তা তোর বাবা তো শুনেছি লোকের গ্যারেজে গাড়ি সারানোর কাজ করতো। তা গাড়ি সারানো আর গাড়ি কেনা এক জিনিস নয়, সেটা মানিস তো? ভাই স্বপ্ন দেখছিস, দেখ দেখা ভালোই, একটু বুঝে শুনে দেখ, নইলে ওকে ধবাস করে পড়বি আচারকে আর উঠতেই পারবি না। তুই আমাকে নিয়ে যা বলছিস বল। আমার বাবা মাকে নিয়ে বলার অধিকার তোকে কে দিয়েছে? ফের যদি ওরকম কথা বলিস তবে তোর ওই জিপটা না টেনে ছিঁড়ে দেবো। তাই নাকি? তা তোর গায়ে এত জোর? সত্যি কথা শুনতে সবার একটু খারাপ লাগে বুঝতাম, তা বলে সত্যিটা তো আর মিথ্যা হয়ে যায় না। আরে তোরা ছাড় না, সেই কোন একটা ছোট্ট কথাকে নিয়ে কতদিন কি শুরু করলি না বন্ধু। থাম, আজকাল তো মুড়ি মিত্রে একদম হয়ে গেছে। তাই তো আমরা এক স্কুলে পড়ছি, এক ক্লাসে পাশাপাশি বসছি, তো তবে কি একটা গেলাম আমরা সবাই? ওই ওই ওই, তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বলতো। ও এর থেকে অবসর করে শুনতে চাস? তাহলে শোন, আমার বাবা খড়গপুর ইঞ্জিনিয়ারিং থেকে পাস করে এখন পিডব্লিউডি প্রজেক্ট ম্যানেজার। তার একটা সইয়ের ওপর গোটা প্রজেক্টটা টিকে থাকবে না বাতিল হবে সেটা নির্ভর করছে। তার সঙ্গে নির্ভর করছে কত মানুষের ভাগ্য। উত্তম, জীবনে সফল হতে গেলে পরিশ্রমের সঙ্গে সঙ্গে একটা জিনিস দরকার, সেটাকে বলে মেধা, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। সেটা মানিস তো? হ্যাঁ ভাই, তোর বাবা এই কদিন আগে সেই মারুতি ওয়াগনারে একটি গাড়ি কিনলো না, দুর্দর্শ দেখতে ভাই গাড়িটা। একদিন ঝড় আসা নদীর ধারতেই নিয়ে গেলে আমরা খুশি হবো। না ভাই, তোর বাবা একটা জিনিয়াস হয়। আমাদের ভাই সামান্য একটা টেলারিং এর দোকান, ওটাই আমাদের সব কিছু। আরো শুনতে চাস? আমার দাদু মানে বাবার বাবা আইএসআই তে পড়াতে, আমার কাকা স্টেজে থাকে। আমরা এই দেশে আর বেশি দিন থাকবো না, এই দেশে বাস করতে দে। ওই তুই তোর বংশ পরিচয়ের তালিকা না নিজের কাছে না, আরে ওতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আর শুনে না, ওই যাচ্ছিস কোথায়? শোন, তোর বাবা যে বলছিস না এত কথা, তোর বাবার সাইড করে দিন, সাইডে ছিলেন বলে আজ ভালো করে শোন একটা কথা। আজ যে তোর যে বাবা সুদের বুকেট হয়ে ঘুরে বেড়াচ্ছে তার ঋদ্ধির বাবার জন্যই। হ্যাঁ, আর রইল আমার বাবার কথা। আমার বাবার মতন লোকেরা ছিলেন বলে তোর বাবার মতন লোকেরা ভদ্র সমাজে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। আরে এর জন্য ঋদ্ধি লজ্জিত হতে পারে, আমি নই। আমি এর জন্য গর্ববোধ করি, গর্ব। আজ আমার বাবা নেই, থাকলে মাথায় করে রাখতাম।
শোন অংশু, তোকে একটা কথা বলছি, ভবিষ্যতে যদি কারো ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে কথা বলিস তবে তোর এই নোংরা মুখটা না ভেঙে গুঁড়িয়ে দেবো। কি করবি তুই আমার? কি করবি? অনেকক্ষণ ধরে শাস্তি বরদাস্ত করছি, দেখি তোর ঘাড়ে কত মাথা আছে। তাই নাকি? তাহলে হয়ে যা, দেখি না কার ঘর কাটা মাথা আছে। আরে ছাড় ছাড়, আরে ছাড়, আরে ছাড়, আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে, আরে ছাড়, ছাড়, আরে ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় 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 ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, আরে ছেড়ে দে, ছেড়ে দে, আরে ছাড়। এই 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 কি কাণ্ড, এই কি অসভ্যতা, আরে ছাড়, চলে বিপিন শুনে দেওয়া হতে হতে আরে ছাড়, চলে মারামারি শুরু হয়ে গেছে। অসভ্য বাজি জানোয়ারের দল। হ্যাঁ স্যার, আমরা ক্লাস ম্যানেজ করতেই পারছি না স্যার, কত করে বলছি এদের কথাই শুনছে না কেউ। স্যার এই উৎসবে প্রথমে ওই অংশমানা করে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, তখন ধরে স্যার বলছি এক্ষুনি স্যার চলে আসবেন, স্যার কোনো ভুলকামি করছে না স্যার এরা। সব পড়াশোনায় তো অষ্টরম্ভা, চোর ডাকাত খুনি আসামি হতে চাইলে তুলে এসে লাভ কি? স্যার স্যার, বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ স্যার, বদমাস, তোমার ভিড় আমি চেলা কাঠ দিয়ে ভাঙতে পেরেছি। আমার নামই নয়। স্যার আমার কথা একবার শুনুন, আমার বিশ্বাস করুন। আবার মুখে মুখে তর্ক। চল চল, আমি এসে থেকে দেখছি তুমি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ওকে মারছো, আমি কি আমার নিজের চোখকে অস্বীকার করবো? আমার আগে রাখতে বড় হবে না স্যার, আমার বাবা মা থাকতে পারছে, আমাকে এখানে রাখতে যাবে না স্যার। ঠিক আছে, কারো গায়ে হাত তোলার অধিকার কারো নেই, বাড়ির কোনো শিক্ষাই নেই। আর যদি মারামারি করতে গিয়ে কোনো সিরিয়াস কিছু একটা হয়ে যায়, স্কুলকে কি ছেড়ে দেবে বাবা মা? স্যার আপনি কিন্তু এসে থেকে আমাকে গাল বন্ধ করে যাচ্ছেন, আমার কোনো কথাটাই শুনছেন না। আমি ওকে আগে মারতে চাইনি স্যার। এই কে আছিস? হয়তো একটা স্টিল বা লাঠি কিছু একটা দেখো। স্যার লাগছে, স্যার লাগছে। কি তোর এত বড় সরলা, তুই আমার গায়ে হাত তুলিস? চল হেডমাস্টার মশাইয়ের কাছে। হয় আজ তুই থাকবি স্কুলে, না আমি থাকবো স্কুলে। স্যার দেখুন, আমার গুণাগার ছাত্রের কাণ্ড দেখুন, ক্লাসে প্রবল মারামারি, আটকাতে গেছি বলে গায়ে মধ্যে হাত তুলেছে। হ্যাঁ সে কি? এই 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 তোমরা এখানে কি করছো? যাও যাও, আর দুজন এসো, দুজন এসো। ইস, এর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে তো, একে একটু ফার্স্ট এড করিয়ে যাও। যাও যাও যাও, তোমরা ক্লাসে যাও। আমি বিশ্বাসই করতে পারছি না। ও যদি এই কাজ না করে তাহলে কি আমি শুধু শুধু ওর নামে কমপ্লেন করতে আসছি? আমি সেটা বলছি না, কিন্তু একটা ছেলেকে তো দেখে বোঝা যায় এ তো ক্লাস 5 থেকে 9 হয়ে গেল, একে তো বড় হতে দেখেছি আমরা, এরকম বিয়ে তো কখনো করেনি। তাই বলছিলাম আমি। প্রাইভেট টিউশন করলে কারো দোষ চোখে না পড়ার কথা। আমি বাবু মানদাস বাবু, এসব নিজেদের মধ্যে কি শুরু করেছেন? পাশে ছাত্র রয়েছে, সে কথা খেয়াল রাখুন। আমি একটা কথা পরিষ্কারভাবে আপনার থেকে জানতে চাই, আমি পুরো ক্লাসের পুরো স্কুলের দায়িত্ব, ডিসিপ্লিন দায়িত্ব আমার ওপর দিয়েছিলেন। ক্লাসে গিয়ে যদি দেখি ছাত্ররা মারামারি করছে, কিছু একটা ইন্টারভিউ করতে গেলে তারা যদি আমার গায়ে হাত তোলে, আমার জায়গায় আপনি হলে কি করতেন? অত্যন্ত অন্যায় করেছে। ছি ছি, এই স্বপ্নের গড়া স্কুলে তুমি এত বড় অপরাধ করে ভাবতে আমার লজ্জা লাগছে। স্যার আপনি একবার আমার কথাটা শুনুন। না, কোনো কথাই শোনার দরকার নেই আমার। তুমি তুমি এইভাবে রসাতলে গেছো। স্যার আপনি হয়তো ভাবছেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলছি না। কার সঙ্গে মারামারি করছিল জানেন? আমাদের এলাকার অমিত বাবুর ছেলে অংশুমান। ও মাই গুডনেস, আমাদের স্কুলের জন্য ওনার তো অবদান অনেক। এলাকার একজন প্রভাবশালী ভদ্রলোক, উনি শুনলে তো বিষয়টা কেলেঙ্কারি হয়ে যাবে। তারা বলছে কি? আপনি ডেকে পাঠান আমার গার্জেনকে, জিজ্ঞেস করুন ওর ফোন নাম্বার ওর কাছ থেকে। বলছি স্যার, বলছি যে এখন তো ক্লাসে গিয়ে আমাদের বাকি ছাত্রদের সঙ্গে কথা বলা উচিত, যে মারপিট হয়েছে বোঝা যাচ্ছে, ওর দোষ থাকতে পারে, কিন্তু আরো কারো তো দোষ থাকতে পারে, সেটা তো আমাদের যাচাই করে দেখা উচিত। আপনি কি তাহলে আমার নিজের চোখকে অস্বীকার করতে বলছেন? ক্লাসের সমস্ত ছাত্ররাই সাক্ষী দিয়েছে ওই ছেলেটি আগে বাঘের মতো
আক্রমণ করেছে। আপনি ওর গার্জেনকে ডেকে পাঠান স্যার। এই এই তোমার নাম বলো, বাড়িতে কে কে আছে, বাবার ফোন নাম্বার বলো। স্যার বাবা নেই, মায়ের ফোন নাম্বার দিন। হ্যাঁ বলো বলো, মায়ের ফোন নাম্বার বলো। 82743590। হ্যালো, আমি কালীগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বলছি। আপনার ছেলে উত্তম সাধুকা এই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। আজ একটি গুরুতর অন্যায় করেছে। আপনি এখনই স্কুলে একবার চলে আসুন, জরুরি দরকার আছে। রাখছি। হ্যাঁ, ওর মায়ের সাথে কথা হয়েছে, এখনই উনি আসছেন বললেন। আসুন দেখি, তারপর কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমি আজ একটিও ক্লাস করবো না, এই ব্যাপারটা শেষ থেকে ছাড়বো আমি। স্যার ওকে কিছু করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আসুন দেখুন স্যারটা কি বলছেন। গুণধর ছেলে তৈরি করেছে, স্কুলে সে সারাদিন মারামারি করে, আর টিচার আটকালে গায়ে ফেলা। হ্যাঁ বলেন কি? শিক্ষকের গায়ে হাত তুলেছে অসভ্য জানোয়ার ছেলে। মা, লাগছে তো। আমি স্কুলে পাঠাই। স্যার স্যার এবারের মতো ওকে ক্ষমা করে দিন স্যার। আমি আমার পা ধরে এই কি করছেন? উঠুন উঠুন বলছি, এটা কোনো সিক্রেট করার জায়গা নয়। আমরা কোনো অজুহাতে ওকে আর এই স্কুলে রাখতে চাইছি না। স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার, ওর জীবনটাকে জীবন নষ্ট? এ ছেলে বড় হয় কি হবে আন্দাজ করতে পারছেন? চোর টাকা খুনি বদমাশরা একদিন এভাবেই বড় হয়। হ্যাঁ, বাড়ির শিক্ষা ছোট থেকে থাকলে আজকে এই দিনটা দেখতে হতো না আপনাকে। স্যার ওর বাবা নেই, ছোটবেলা থেকেই মারা গেছে। আমি অনেক কষ্টে সেলাই শিখিয়ে টিউশনি করে ওকে মানুষ করেছি। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার। ও তো ভালোই ছিল, কোনোদিন এরকম অন্যায় করেনি। আজ কেন যে এরকম একটা অন্যায় করে ফেললো আমি কিছুতেই বুঝতে পারছি না স্যার। দেখুন আমরা একটা টিসি রেডি করে রেখেছি। আমরা আমাদের স্কুলে ওকে কিছুদিন রাখতে চাইছি না। আমাদের স্কুলে প্রেসিডেন্টের সঙ্গে একটা ফাইনাল রেজাল্টের জন্য আলোচনাও করেছি ওকে কি করা যায়। আমরা স্টাফ কাউন্সিলের ইতিমধ্যে একটা মিটিংও রেখেছি, তাতে ঠিক হয়েছে আমরা কিছুতেই ওকে আর এই স্কুলে রাখবো না। প্লিজ স্যার, এত বড় শাস্তি দিচ্ছেন। ক্লাস 9 সামনে ফর্ম ফিল আপ, এই অবস্থায় আমি কোন স্কুলে ওকে ভর্তি করবো বলুন তো স্যার? দেখুন আশেপাশে অনেক স্কুল আছে, তবে হ্যাঁ সেখানে যাতে ভর্তি হতে পারে আমরা সেটা নিশ্চয়ই ভেবে দেখেছি, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি ওকে নিয়ে যান, ভালো করে বোঝান, কিন্তু কোনো অজুহাতেই ওকে আমরা এই স্কুলে রাখতে চাইছি না। স্যার 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 বলছি যে আমরা কি এই ব্যাপারটা আরেকটু লিবারেল হতে পারি না? মানে ওকে আরেকটা সুযোগ দিলে হয়তো। দেখুন, কারো স্বভাব পাল্টায় না। ওর যা অ্যাটিটিউড আমি দেখেছি, আর যদি এটা আপনার সঙ্গে ঘটতো আপনি আজ এ কথা বলতে পারতেন না। ক্ষমারও একটা স্থান কাল পাত্র আছে। বাদ দিন, এখন আর ওসব কথা বলার যৌক্তিকতা নেই। একটা ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে সেটা কোনো মতেই পাল্টানো যাবে না। ওকে বাড়ি নিয়ে যান, কিন্তু কোনো অজুহাতে ওকে আমরা আর এই স্কুলে রাখতে চাইছি না। স্যার শেষবারের মতো একবার মিনতি করছি স্যার, এই বয়সের ছেলে অন্য স্কুলে কোথায় কি সুযোগ পাবে? বন্ধু বান্ধবদের ছেড়ে লাস্টে শেষে যদি কিছু করে ফেলে স্যার, আমার একটা বাচ্চা সন্তান স্যার, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। দেখুন এসব সেন্টিমেন্টাল কথায় আমাদের প্রতিষ্ঠান চলতে পারে না। আমাদের তো একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলতে হয়, তা নাহলে তো ছাত্রদের শাসন করার জন্য কোনো ব্যবস্থাই আমরা গ্রহণ করতে পারবো না। আপনি ওকে বরঞ্চ ভালো করে বাড়িতে নিয়ে যান, বোঝান। যদি পাল্টায় কোনোদিন আপনি এখন ওকে নিয়ে আসতে পারেন। আমাদের এখন প্রচুর কাজ হেল্ড আপ হয়ে আছে, প্লিজ আপনি ওকে নিয়ে আসতে পারেন। নমস্কার। ভালোভাবে মানুষ করবো, কিন্তু আজ ওকে স্কুল থেকে ছাড়িয়ে আনতে হবে। আর পাচ্ছি না, আমি কোথায় যাবো, কি করবো? মা, তুমি আমার এটা অবিশ্বাস করবে? আমার কথাটা একবারও শুনবে না? তুই আমার সঙ্গে একটাও কথা বলবি না, আমাকে মা বলে ডাকবি না। আজকে স্কুলে সবাই সামনে কি অপমানিত আমাকে হতে হবে, তা দেখেও তোর শান্তি হয়নি? আমার কথা কি একবারও তোর মনে
নেওয়া যাচ্ছে না। তোমরা কেউ বুঝলে না। আরে আমার কষ্টটা কোথায়? আরে আমার বাবা মাকে নিয়ে লোকে যা তা কথা বলবে, তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? আবার যদি কেউ আমার মা বাবার বিষয়ে খারাপ খারাপ কথা বলে, তবে আমি কিছুতেই মাথা ঠিক রাখতে পারবো না, তা সে যেই হোক। হ্যাঁ, বলি কই গো উত্তমের মা? এসেছি। আমার ছেলে আয়ুষ বাড়ি গিয়ে বলল, মা জানো তো উত্তমকে নাকি আজকে স্কুল থেকে বার করে দিয়েছে। কি হয়েছে জানতে এলাম। আমি তো শুনে অবাক। উত্তম কি এমন করলো যে এমন হলো ওর সঙ্গে? সবই আমার কপাল, সবই আমার কপাল। নাহলে আমার সঙ্গে কেন বারবার এই একই ঘটনা ঘটবে বলো? তবে আমার ছেলে বলছিল উত্তমের নাকি পুরো দোষ নয়, অংশুই নাকি ওর বাবাকে নিয়ে আগে কিসব খারাপ কথা বলেছে। মনোবল স্যারেরাও নাকি হাত তুলেছে শুনলাম। আমার ছেলেরাও বাবা দুষ্টু, কিন্তু স্যারেরা কিছু বললে একেবারে বেদবাক্য। স্যারেরা কিছু, সব স্যারেরাই খুব ভালোবাসে। স্যারেরা কিছু বললে স্যারেদের উপর চড়াও হবে, এমন শিক্ষা বাবু আমরা ছেলেকে কোনো দিন দিই। আহা, অমন কথা বলছো কেন? কোনো বাবা মাই কি চায় তার ছেলে খারাপ হোক? তাছাড়া আজকালকার ছেলেরা বাবা মার কথা শোনে। তা এখন কি ঠিক করলে? উত্তমকে কোন স্কুলে দেবে? তবে এ স্কুলের আপনি ভালোই করেছো। মাস্টার মশাইগুলো সব একজোট হয়ে ঘুষ খায়, আর যাদের কাছে পড়ে বেশি বেশি নম্বর দেয়। তাহলে তুমি কি ভাবছো তোমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাবে? তাহলে তো ভালোই হলো। আমাদের উত্তম আর তোমার ছেলে না হলে একই স্কুলে। না গো, ওর বাবা কিছুতেই রাজি হবেন না। ওর বাবা, কাকা, দাদু সবাই যে স্কুলেই পড়েছে। তাছাড়া এলাকায় স্কুলটার একটা নামও আছে, ভালো রেজাল্ট হয়েছে। বাবা উত্তম, তোকে একটা কথা বলি বাবা, এখন যা হবার হয়ে গেছে। নতুন স্কুলে যাচ্ছিস, এখন মন দিয়ে পড়াশোনাটা কর বাবা। মার কথাটাও তো একবার ভাববি বাবা। তুই ছাড়া তোর মার আর কে আছে বল? ছেলেটাকে একটু চোখে চোখে রেখো গো উত্তমের মা। উঠতি বয়স কি না, কে জানে আবার অন্য স্কুলে গিয়ে কি কাণ্ড ঘটিয়ে বসে। ও, আমি আর পারছি না, প্লিজ। আমি হাত জোর করে বলছি, আপনারা এবারে প্লিজ নিজেদের বাড়ি যান। দেখ যাচ্ছি রে, ধরনি ছেলে বাবা তুই উত্তম। সাদে কি তোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে? আগুন না থাকলে সেখান থেকে ধোঁয়া বেরোয় না। ও, আমার এখানে আসাই একটু ভুল হয়েছে। আর কিছু কথা নেই? চলো গো, আমি যাচ্ছি। চলো, চলো। কোথায় যাচ্ছ? ওর কি মাথা ঠিক আছে? 2 মিনিট বসো, আমি একটু চায়ের জল বসাই। না গো, চা খাবার অনেক সময় আছে। তাছাড়া তুমি একটু সামলে নাও, আমরা আবার আসবো। চলি গো। ও, আর সারাদিন আমাদের উপর দিয়ে এত ধকল গেল, এখনো যাচ্ছে না। আরে যান না বাবা, যান। চলো চলো, দাঁড়িয়ে লাভ নেই, চলো। তবে তোমায় একটা কথা বলি, ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। এটা তোমাদের দুঃসময় এসেছে, ঠিক কাটিয়ে উঠবে। কি জানো তো, চিরদিন যেমন কারো সুখে থাকে না, চিরদিন তেমনি কেউ দুঃখেও থাকবে না। সেই ছোটবেলা থেকে কিভাবে কষ্ট করে সংসার চালিয়ে ছেলে মানুষ করছো, তা আমাদের থেকে আর কে ভালো জানি বলো? হ্যাঁ, তবে তুমি ধৈর্য ধরো। ছেলে তোমার খারাপ নয় গো, ছেলেকে একটু বিশ্বাস করো, আমরা পাশে থাকি। কোনো কিছু দরকার পড়লে দেখো কেমন। কি জানো তো, ভগবান মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেয়। এই দুঃসময়ে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ধৈর্য। সেই ধৈর্যটা তুমি ধরো কেমন, আর ঠিক তোমরা কাটিয়ে এই দুঃসময়। এই দুঃসময় তুমি ছাড়া আর ওর আপন বলতে কে আছে বলো? হ্যাঁ, আর চলি গো, কথায় কথায় সময় চলে যাচ্ছে। বাড়িতে কাউকে বলে আসা হয়, আবার ভালো থেকো। তোর জন্য কি ঘরে বাইরে কোথাও আমি মুখ দেখাতে পারবো না? এখন মনে হচ্ছে তোকে জন্ম দেওয়ার পরে কেন মেরে ফেলেনি, তাহলে তো এই গঞ্জন আমাকে সহ্য করতে হবে না। আমি আর পারছি না, আমি আর পারছি না ভগবান। মা, তুমি আমায় অবিশ্বাস করবে? আমার কথাটা একবারও বিশ্বাস করবে না? সবার মতো তুমিও যদি আমাকে অবিশ্বাস করো, তাহলে আমি কোথায় যাবো বলো তো মা? এখান থেকে একটা শ্যাডো, এখান থেকে এই দিকটা, আমাদের একমাত্র ছেলে, ভালোভাবে মানুষ করবো। এখান থেকে একটা শ্যাডো হচ্ছে। মানুষ, কেন? মানুষ তো আমিও হতে চাই মা। মাথা উঁচু করে সৎ ভাবে বাঁচতে চাই। মা, তুমিই তো বলেছিলে এরকমই হয় তো। কাজ মানেই ভগবানের পুজো, System আছে। কোনো কাজে নাকি ছোট নয়। তাহলে এইসব কথা বলছো কেন মা? মানে স্কিনের জন্য নয়, আমার মনে হয় এই সিস্টেম, এই যে এইটাকে, এই ফ্রেমটাকে পুরোটা ইয়ে করে।
তোকে অন্য স্কুলে ভর্তি করাবো। পড়াশোনা না করে কি করবি বলতো? শুধু কটা পাস, এতেই কি সব হয়ে যায় মা? মা, তোমার মনে পড়ছে আমি ছোটবেলায় কি সুন্দর মাটির ঠাকুর করতাম? হ্যাঁ রে, মনে পড়বে না কেন? তুই কত সুন্দর ছবি আঁকতিস। তোর বাবা বলতো তোকে বড় হলে আর্ট কলেজে ভর্তি করে দেবে। তবে আমি না হয় পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, তা বলে কি আমার কোনো গুণই নেই মা? মা, মনে আছে ছোটবেলায় তুমি আমায় প্রচুর মারতে পড়াশোনা করতাম না বলে, কিন্তু বাবা আমাকে কখনো মারেনি। তোর বাবা বলতো ছেলের মধ্যে যে গুণটা আছে সেটা এমনি বেরিয়ে আসবে, তার উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে নেই। মা, তোমার মনে পড়ছে আমি ছোটবেলায় একটা গান লিখেছিলাম তোমার জন্য? সেই যে গাজনের দিনে মেলা দেখতে গিয়ে তুমি কথা বলছিলে না আমার সঙ্গে, তা মনে আছে মা? বলো না। হ্যাঁ রে পাগল, মনে থাকবে না আমার? ছোটবেলায় তুমি কম জ্বালাতে না আমাকে। বড় সুন্দর ছিল রে সেসব দিনগুলো, কত সুন্দর ছিল, কত মধুর ছিল সেসব দিনগুলো। সেদিন কি বলা যায় বল বাবা? তোর গান শুনে তোর বাবা আর আমি তো অবাক হয়ে গেছি। ভেবেছিলাম তোকে গান শেখাবো, কিন্তু তার হলো না। তোর বাবা সকালে চলে গেল। আমি আর এসব এই যে গুরু দায়িত্ব বয়ে নিয়ে চলেছি, আমি আর পারছি না। সে একমাত্র ভগবান জানে। নে বাবা,
নে সারাদিন যা গেল, এবার হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। তবে বাবা, অংশুর সঙ্গে মারামারি করাটা তো ঠিক হয়নি। ওরা যে অনেক বড় লোক। বড় লোক তো কি হয়েছে, তা বলে আমি মারামারি করবো না নাকি ওর সাথে? হ্যাঁ, আরে ও যে আমার বাবা মার বিষয়ে খারাপ খারাপ কথা বলছিল তার বেলায়, শোনো মা, ও যেই হোক, ও যদি আমার বিষয়ে, আমার বাবা মার বিষয়ে খারাপ খারাপ কথা বলে, তবে আমি কখনোই মেনে নেবো না। আচ্ছা না, নে যাই হোক, তুই নিয়ে তো বাবা, সারাদিন যা ধকল গেল সেই একটুখানি খেয়ে বেরিয়েছি। এবার হাত মুখ ধুয়ে কিছু খা। আর এদিকে আমারও আর সবই হয় না। হ্যাঁ, কি কষ্ট। আমি চোখ বুঝলে তোকে যে কে দেখবে, কে বুঝবে, এমন খ্যাপা ছেলে তুই। ও, তুই জলটাও খেতে দেবে না, এতক্ষণ দেবে ভালোই ছিলে, আবার কি হলো তোমার? ওই দেখি তুমি একটু এসে বসো। এ বাবা, তোমার গাছে গরম, তোমার জ্বর হয়েছে, তুমি আমাকে বলোনি কেন বাবা তোমার? আরে ও মাঝে মাঝে হয়, টোটকা ওষুধ খেলে ও ভালো হয়ে যায়। না না, সব টোটকায় কাজ হবে না, তুমি চলো এক্ষুনি ডাক্তারের কাছে, আমি তো খাবো তো। আরে তুই হাত মুখ ধুয়ে নে, থাক, তারপরে দুজনে কালকে একসঙ্গে যাবো। না না, আমি তো বলেছি মানে যাবে, মানে যাবে। তোমার যে শরীর খারাপ, চলো চলো চলো। আরে না বাবা, শোন না, খেয়ে নিয়ে যাবো, সারাদিন সকল গেছে, খেয়ে নি তারপরে আমি বলছি তো তোমাকে যেতে হবে, তোমার জ্বর হয়েছে, তুমি যাবে না? আরে না, আমি আরে তুমি চলো, তুমি চলো। আহা, তুমি কেন চলো চলো চলো, আমি খাবো তো, আমি খাবো। আরে কতদিন পর দেখছি, দেখাই যায় না। কোনো যোগাযোগ রাখিনি, ছেড়ে আমরা কি দোষ করলাম ভাই? আরে না না, তোরা কেন দোষ করবি? আমি খারাপ ছেলে, ওই জন্য নিজেকেই তোদের থেকে সরিয়ে এনেছি। তাছাড়া তুই নাকি নতুন স্কুলে ভর্তি হয়েছে তো কথা কথা বলেছিস, তাহলে নতুন স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? মাধ্যমিক আর ভাই মাধ্যমিক, তো মাধ্যমিক তার জন্য আমার আর দেওয়া হবে না, তা তো আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম। ছাদে কি লিখেছিলাম যে আমি বড় হয়ে গাড়ি কিনে মাকে নিয়ে হরিদ্বার যাবো? আরে অংশু এখন বাড়িতে বসে বসে সারাক্ষণ পড়াশোনা করে, আমাদের সঙ্গে কথাও বলে না, মেশেও না, খেলেও না। আরে ছাড় না ভাই ওর কথা, ও তো চিরকালই ওরকম। মাঝে মাঝে মনে হয় জানিস, শুধু কেন ওর সঙ্গে ঝামেলা করলাম। ও আসলে উঠতি বয়স ছিল তো, মাথা ঠিক রাখতে পারি না। সাপের স্বভাব কামড়ানো, তাকে কখনো বদলানো যায় রে। দেখ সেটি ঠিক হচ্ছে, এই যে কিছু গন্ডগোল আছে, কিছু গন্ডগোল হয়ে গেছে। মাকে হয়তো আর বাঁচাতে পারবো না বেশি দিন, একটা কঠিন অসুখ ধরা পড়েছে, কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজ। সাধ্যমতো চেষ্টা করেছি, কি লেখা আছে? কিন্তু জানি না কি হবে। পড়াশোনা হয় না, সময় কোথায়? বাড়ির রান্না বান্না থেকে সমস্ত কাজ নিজেকেই করতে হয়, মাকে করতে দিই না। অবশ্য আমার পারেনও না বটে। কেউ তো অন্তত জিজ্ঞাসা করলো খরচ কি করে চলছে। সত্যি কথা বলতে আলোটা কম হচ্ছে, বাড়িয়ে দিতে হবে স্যারকে। খোঁজ খবর রাখে না, আত্মীয় স্বজনদের কথা ছেড়েই দিই। তারা হয়তো আমার দেড় মাসে যদি টাকা চেয়ে বসি, কোনো রকমে চলছে। বাবার কিছু জমানো পয়সা ছিল, তাছাড়া তো হ্যাঁ তোকে বলা হয়, তাছাড়া একটা আমি দোকানে কাজ পেয়েছি। তাহলে তো পরীক্ষা হবে না, আগে জীবনের পরীক্ষায় তো পাস করি, তারপর না ওই পরীক্ষার কথা ভাবা যাবে। চলি রে, আজ আসছি, তোদের সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই হলো। মাঝে মাঝে দম বন্ধ লাগে, তাই এসেছিলাম। একবার মুড়ি দে, আরে এনে এনে চলি, নিজেদের খেয়াল রাখি। সাবধানে যাবে, সাবধানে যাবে। উত্তরটা যেন কেমন একটা হয়ে গেছে, শান্ত, উদাস, কি চঞ্চলটাই না ছিল। স্বাভাবিক, যা ঝড় যাচ্ছে ওর মধ্যে। হ্যাঁ, আমরা থাকলে এতক্ষণ পারতাম না। মানুষের জীবনটা নদীর মতো কখনোই নিজের ইচ্ছায় বয়ে চলে না রে।
এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবনটাকে ক্রমাগত নিয়ন্ত্রণ করে চলেছে। দেখ, মানুষগুলো কি বদলে গেছে বল, নদী কিন্তু বদলায়নি। দেখ, নদী কোনো প্রশ্নও করছে না বল, সে তার মতো চুপচাপ হয়ে চলেছে। কিন্তু সবাই তো আর নদীর মতো বোঝাতে পারে না। হ্যাঁ, কেউ কেউ ভেঙে পড়ে, কেউ কেউ আবার পাথর হয়ে যায়, আবার কেউ কেউ নিজের ভাঙা জায়গাগুলো থেকেই অন্যদের পার করে দেয়। জোরে বল, Whatever, ভলিউম দে। চলি রে, তাহলে ভালো লাগছে না দেখতে। না না, ওদেরকে বলছি। ভলিউম পরিষ্কার কর। কার কি কপালে আছে কে জানে। আরে চল। ভাই, মনটা যেমন বিশ্বাস হলো। চল, 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 ডাক্তারবাবু, আসুন 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 আসুন। আর দুদিন হয়ে গেল আমার মা কিছু খাচ্ছে না, এমনকি জল পর্যন্ত খাওয়াতে পারছে না। ডাক্তারবাবু, একটু বলুন না, আর মা ঠিক হয়ে যাবে তো? একটু দেখুন না। আমি কিন্তু সময় মতো ওষুধও খাইয়েছিলাম। দেখি চোখটা দেখি, হাত দেখি, কর 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 কর। হ্যাঁ উত্তম, উত্তম, আমার মনকে একটু শক্ত করো, বুঝেছো? মনকে একটু শক্ত করো। তুমি তো অনেক চেষ্টা করলে, আমরাও সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু এই যে পেশেন্ট, এসব পেশেন্টের এখানে তো চিকিৎসার পরিকল্পনা নেই। তাও যদি ভেলোক টেলোক নিয়ে যেতে পারতে তাহলে হয়তো সুস্থ হতো, কিন্তু সেই সাধ্য তো তোমার নেই। তাও কোনো গ্যারান্টি দিয়েও কিছু বলা যায় না। যার যতদিন আয়ু আছে সে তো ততদিনই বাঁচবে, বলো কি আর করা যাবে। আমরা চেষ্টা করি মাত্র, বাকি সব উপরওয়ালার ইচ্ছা। থাক, আজকে আর আমার কোনো ফিস লাগবে না, তুমি বরং মার কাছে একটু বসো, বুঝেছো? না মায়ের কি হলো একটু বললেন না? তুমি তোমার মার কাছে বসলেই মা সুস্থ হয়ে যাবে। একটু বসো, ডাক্তারবাবু একটু বলে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু, না না মায়ের কি হয়েছে একটু বলুন। মা কি হয়েছে মা? কি হয়েছে মা? বলো বলো। জল খাবে মা? না মা, মা জল জল খাও মা। মা মা কি হলো মা? হ্যাঁ আমি জানি মা, তুমি একই করছো না মা, ছোটবেলার মতো। হ্যাঁ আমি দূরে চলে গেলে চোখ খুলবে। দেখো মা, আমি দূরে চলে এসেছি, চোখ খোলো মা। মা 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 কি হলো মা? চোখ খুলছো না কেন মা? এ আমার কার কাছে রেখে গেলে মা? কথা বলছো না কেন মা? মা মা এখানে আমার দেখার মতো কেউ নেই মা, তুমি আমার ছেড়ে চলে গেলে মা। ও মা, মা তুমি চোখ খোলো না একবার, তুমি যা বলবে আমি তাই করবো মা। মামা এমন করে আমার ছেড়ে দিও না মা। মা আমি কি বাঁচাও মা, আমি এবারে কার কাছে থাকবো মা?
লাগলো না দেখি 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 কি যে করে না আমার আমি তো বুঝতে পারি লেগেছে আমরা যেখানে ভর সন্ধ্যেবেলা বেরোন আমি তো অন্তত বুঝে পাই না বয়স তো হলো নাকি আর কি করবো বাবা, আর কি করবো, কপাল। ছেলে থাকে বিদেশে কাজের জন্য, তাহলে কি ছেলেকে বলবো যে বুড়ো আমাকে দেখার জন্য বাবা এখানে পড়ে থাক? কি আর করি, ভগবান। আমি সেই কালীগঞ্জ হাই স্কুলের অমিয় বাবু না? হ্যাঁ হ্যাঁ বাবা, তা তো বটে, কিন্তু কিন্তু বাবা তোমাকে তো চিনতে পারলাম না বাবা। স্যার আমাকে চিনতে পারছেন না? আমি উত্তম স্যার। সেই যে একবার আমি লিখেছিলাম আপনাকে রচনা লিখতে গিয়ে যে আমি আপনার মতো হতে চাই, মনে পড়ছে স্যার? হ্যাঁ গাড়ি করে মাকে নিয়ে হরিদ্বার যাব। উত্তম, হ্যাঁ স্যার। উত্তম, হ্যাঁ উত্তম সাধু খান। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ থাক থাক বাবা, থাক থাক। তা বাবা দাঁড়া দাঁড়া বাবা, তোকে একটু দেখি ভালো করে। কত বড় হয়ে গেছিস রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হবে না ভাই, কেন হবে না ভাই, কেন? কম দিনের কি কথা। হ্যাঁ তাও তো বটে, তাও তো বটে। যাক বাবা, তোর খবর কি রে? হ্যাঁ স্যার খবর ওই একরকম, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি না, যা হবে ওসব পরে দেখা যাবে। আরে এখন বাবা মা কেমন আছেন রে? আর এমনি বাড়িতে কে কে আছে? এমনি খেতে থাকিস রে? থাকি বলতে স্যার ওই 4 নম্বর কলোনিতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, একখানাই ঘর, তবে আমার কোনো রকম অসুবিধা হয় না, চলে যায়। আচ্ছা, আর 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 বাবা মা, বাবা মা তো বাবা মা ভালো আছেন তো? হ্যাঁ না না স্যার, ভালো থাকবে কি করে, তবে বাবা তো অনেক ছোটবেলাতেই মারা গেছে, তা আপনাকে তো বলেছিলাম। তা অবশ্য না মনে থাকারই কথা। অবশ্য সেই কি একটা গন্ডগোল হলো, তারপরে তো স্কুলটা ছেড়ে দিলি না রে? স্যার গন্ডগোল, ওসব গন্ডগোল টন্ডগোল আমি আর করি না, আমি এখন ভালো ছেলে হয়ে গেছি স্যার। না স্যার, স্কুল ছাড়ার কিছুদিন পরে মা মারা গেছে, সাধ্যমতো চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারিনি। কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজ, সহজে সারে না। আচ্ছা তাহলে তাহলে তুমি করছিস কি আজকাল বাবা? বলি করছিস কি? স্যার করছি বলতে খুব একটা বড় কিছু নয়, খুবই সামান্য। কয়েক বছর হলো একটা টোটো কিনেছি, তবে এর জন্য কোনো দুঃখ নেই স্যার। সারাদিন খাটি আর রাত্রির একটা নিশ্চিন্ত ঘুম। তবে স্যার আপনাকে একবার লিখেছিলাম না যে আমি বড় হয়ে মাকে নিয়ে গাড়ি করে হরিদ্বার যেতে চাই? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তা তো স্যার ভগবান আর সেই সুযোগ করে দিলেন না, কিন্তু এর জন্য কোনো দুঃখ নেই স্যার। আজ পর্যন্ত আমার টোটোতে যত বয়স্ক মানুষেরা ওঠে আমি তাদের কাউয়ের কাছ থেকে ভাড়া নিই না কোনোদিনও। আর যদি কেউ বলে, বাহ, হ্যাঁ স্যার শুনুন, আর যদি কেউ বলে যে তার কেউ নেই, তারা যেখানে যেতে বলে আমি সেখানেই যাই। এছাড়াও নানা রকম আনুষঙ্গিক কাজ, যেমন ধরুন হসপিটালে নিয়ে যাওয়া, কিংবা ধরুন ডাক্তারখানা, কিংবা বাজারপত্র করে বাড়ি পৌঁছে দেওয়া, বাহ, সমস্ত রকম কাজই চেষ্টা করি। তবে স্যার পুজোর সময় প্রত্যেক বছর বৃদ্ধাশ্রমে গিয়ে আমার যতটুকু যা লাভ হয় টোটো চালিয়ে, তা থেকে কিছু বাঁচিয়ে প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। স্যার বিশ্বাস করুন, তাদের মুখের হাসি আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। বাহ বাহ, তোকে দেখে বেশ ভালো লাগছে রে, তোকে দেখে বেশ ভালো লাগছে। তুই মানে কত ভালো কাজ করছিস সত্যি। সেদিনের উত্তম আজ আজ কত পরিণত। সত্যি সেই পাহাড়ের বুকে থেকে নেমে যাচ্ছে ঝর্ণার জল, সেখানে একটা ছোট্ট পাখি যেমন মুখে করে জল তুলে নিয়ে গিয়ে ফেলে ওই পাথরের খাঁজে অন্ধকারে, সেখানে পুষ্ট হয় কোনো বীজ, আর গোপনেই বেড়ে ওঠে কোনো চারা গাছ। হ্যাঁ আরে আরে ভগবানের কাছে কি ওই ছোট্ট পাখিটার কম দাম রে? হ্যাঁ ছোট্ট পাখিটা কি কম দাম? হ্যাঁ
বলি আর মানে যে এটা জীবনের জীবনের উদ্দেশ্য সবার তো এক হয় না রে। হতাশার মধ্যে কাটিয়ে দেওয়া জীবন কি আসল উদ্দেশ্য? উদ্দেশ্য তো আসল এই জীবনের লক্ষ্য ভেদ করা, যে যেখানে মানুষের মতো মানুষ হবে, এটাই তো আসল, এটাই তো আসল। তুই সেই লক্ষ্যটা ভেদ করতে পেরেছিস রে উত্তম, তুই সেই লক্ষ্যটা ভেদ করতে পেরেছিস। বাবা না না স্যার, ছি ছি, এই আপনি কি কথা বলছেন স্যার? কোথায় আপনি আর কোথায় আমি? কিন্তু স্যার আমি একটা কথা বলতে পারি, চিৎকার করে বলতে পারি যে আজ আমি সফল, আমি হেরে যাইনি। আজ আমি একটা বাবাকে হারিয়ে কত কত বাবাকে পেয়েছি, আজ আমি একটা মাকে হারিয়ে কত কত মাকে পেয়েছি। স্যার কেউই তো অমর নয়। আমি স্যার আমার হারানো বাবা মাকে সমস্ত মানুষদের মধ্যে খোঁজার চেষ্টা করি। হ্যাঁ বাবা, তাই তো তাই তো। তোকে দেখে এত গর্ব হচ্ছে আমার, কি বলবো রে, কি বলবো রে। এবার দেখ না আমার ছেলেটা পড়াশোনায় কত ভালো, কত সুন্দর রেজাল্ট ছিল রে। আরে কিন্তু দেখ না, বিদেশ ওর মেধাকে না কিনে নিল, বুঝলি তো? ও ওখানে সেটেল করবে বলছে। এখন আমি ভাবতাম যে আমি একজন সফল বাবা, কিন্তু বাবা উত্তম, কিন্তু তোমাকে দেখে না আজ আমি একটু পরিষ্কার বুঝতে পেরেছি আমি একটু ভুল ভাবতাম। তোমাকে দেখে আমি আজ এত ভালো লাগছে। আমি আজ জানি যে অন্তত একজনকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। উত্তম, জীবনে যার আদর্শ হচ্ছে worship and honesty is the best policy. কিন্তু স্যার আমি সেসব তো কথা না বুঝলাম, কিন্তু আপনি এই সন্ধ্যেবেলা যাচ্ছিলেন কোথায়? আর বাবা, এই সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে। দেখ না বাবা, এই চোখটা কদিন ধরে কি ঝাপঝাপ করছে, এই চোখের ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম। তা বাবা সেই বিকেলবেলা বেরিয়েছি, আর কি না এই বাসে উঠেছি, আর রাস্তায় কত জ্যাম, এই বসে আছি। এবার ডাক্তার যদি উঠে যায় এ তো মুশকিলে পড়ে যাবো আবার পরের সপ্তাহে। তাই আবার হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে। এই তো ব্যাপার। আচ্ছা বুঝতে পেরেছি, চলুন আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, আচ্ছা আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো। আর স্যার কোনো চিন্তা করবেন না, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে নেবেন, আপনার এক ডাকে আমি চলে যাব। কোনো রকম অসুবিধা হলেই আমাকে ডাকবেন, আপনার আশীর্বাদেই তো বড় হচ্ছে স্যার। চলুন স্যার, চলুন। মানে নাটকটা এত ভালো হচ্ছিল কেউ বুঝতেই পারেনি শেষ হ্যাঁ শেষ ঠিক হয়েও হয়নি, নাটক শেষ হয়েও হয়নি।